গল্পের শুরুতেই দেখানো হয় স্বর্গের এক দেবতা অন্য এক দেবতার পোশাক চুরি করেছে, কারণ তার পোশাকের প্রতি ভীষণ দুর্বলতা ছিল। আর এই অপরাধে স্বর্গের রানী তাকে শাস্তি স্বরূপ পৃথিবীতে পাঠিয়ে দেয়। আর তাকে শর্ত দেওয়া হয় যে 10,000 মানুষের কাপড় তৈরি করতে হবে এবং সেই সকল মানুষের সমস্যাগুলোর সমাধান দিতে হবে, তাহলেই সে আবারও স্বর্গে ফিরে আসতে পারবে। এরপরে গল্পের প্রধান ফিমেল ক্যারেক্টার সাংকে দেখানো হয় শুটিং প্র্যাকটিস করতে এসেছে। তাকে মনোযোগ দিয়ে প্র্যাকটিস করতে দেখে সেখানকার একটি মেয়ে বলে, তুমি কি আগামী কম্পিটিশনের জন্য প্রিপারেশন নিচ্ছ? সাং বলে, আমি প্র্যাকটিস কম্পিটিশনের জন্য করছি না। মেয়েটি বলে, তাহলে কেন এত বেশি প্র্যাকটিস করছো? সে বলে, আমি প্রতিশোধ নিতে চাই। মেয়েটি জিজ্ঞেস করে, তুমি কি কাউকে মার্ডার করতে যাচ্ছ? সাং বলে, হ্যাঁ, আমার এক্স বয়ফ্রেন্ডকে। তখন ফ্ল্যাশব্যাকে দেখা যায় সাংয়ের বয়ফ্রেন্ড তাকে বিয়ের ইনভিটেশন কার্ড দিচ্ছে, অর্থাৎ তার বয়ফ্রেন্ড তাকে ধোঁকা দিয়ে অন্য আরেকজনকে বিয়ে করছে। এর কারণ জিজ্ঞেস করলে ছেলেটি বলে, আমি গত 1 বছর থেকে একজনকে ভালোবাসি। সাং কান্না করে বলে, আমাদের রিলেশনের 7 বছর হয়েছে, তুমি সবকিছু কিভাবে ভুলে গেলে? ছেলেটি বলে, আমি সবকিছু ভুলে গিয়েছি, তুমিও ভুলে যাও, তুমি চাইলে আমার বিয়েতে আসতে পারো। এরপরে দৃশ্য বর্তমানে চলে আসে। সাং তার বয়ফ্রেন্ডের কথা ভেবে রেগে পুরো ফায়ার হয়ে যাচ্ছিল। পরবর্তী সিনে স্বর্গের সেই দেবতা ওভেনকে দেখানো হয়, যাকে অভিশপ্ত করে পৃথিবীতে পাঠানো হয়েছিল। পৃথিবীতে সে পোশাক তৈরির একটি শপ খুলেছে। তার শপের নাম হ্যান্ডমেড লাভ, যেখানে সে এবং তার অ্যাসিস্ট্যান্ট জয় মিলে কাস্টমাইজ পোশাক তৈরি করে থাকে। দেখা যায় সকালবেলা ঘরের অ্যালার্ম বেজে ওঠে এবং সে ম্যাজিকের মাধ্যমে অ্যালার্ম বন্ধ করে আবারও ঘুমোতে থাকে। তখন তার অ্যাসিস্ট্যান্ট জয় এসে তাকে ঘুম থেকে ওঠায় আর বলে, কিছুক্ষণ পরেই নতুন কাস্টমারের সাথে আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে। ওভেন বলে, আমি কাজ করতে পারবো না। তখন জয় তাকে মনে করিয়ে দেয় স্বর্গের রানীর দেওয়া সেই শর্তের কথা। সে বলেছিল আমাদেরকে স্বর্গে ফিরে যেতে হলে 10,000 কাপড় তৈরি করা প্লাস সেই 10,000 মানুষকে সাহায্য করা। তাই এখন দ্রুত রেডি হয়ে শপে চলে এসো। অপরদিকে সাংকে দেখা যায় মিররের দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করছিল, আমার কি সেখানে যাওয়া উচিত হচ্ছে? আর আমাকে এমন কাপড় তৈরি করতে হবে যাতে আমার বয়ফ্রেন্ড আমাকে দেখে বুঝতে পারে সে কি হারিয়েছে। তখনই ম্যাজিক্যালি তার পিছনে হ্যান্ডমেড লাভ শপের ভিজিটিং কার্ড চলে আসে, অর্থাৎ ওভেনের শপ থেকে তাকে ইনভিটেশন দেওয়া হয়েছে। অন্যদিকে ওভেনকে রেডি হতে দেখা যায়। ততক্ষণে সাং তাদের শপে চলে আসে। সে ভিতরে ঢুকে অবাক হয়ে সবকিছু দেখছিল, কারণ সেই শপটা খুবই সুন্দর এবং পরিপাটিভাবে সাজানো ছিল। সাং সেখানে একটি পিস্তল দেখতে পায়। তখনই জয় এসে তাকে জিজ্ঞেস করে, ড্রেস তৈরির জন্য কি কাপড়ের মাপ এনেছো, অর্থাৎ পুরাতন কোনো ড্রেস সাথে এনেছো? সাং উল্টো জয়কে জিজ্ঞেস করে, এখানে ড্রেস তৈরি করতে কত খরচ পড়বে? জয় বলে, আমরা ক্লায়েন্টের কাছ থেকে কোনো টাকা নেই না, বরং ক্লায়েন্টের পুরাতন জামা কাপড় নিয়ে থাকি, যার সাথে মিশে আছে তাদের হাজারো স্মৃতি এবং লালিত স্বপ্ন। তখনই ওভেন শপে চলে আসে। শপ ওনার এত পরিপাটি দেখে সাং তার দিকে অবাক হয়ে তাকিয়েছিল। জয় সাংয়ের সাথে করে আনা পুরনো ড্রেসটি ডলের গায়ে পরিয়ে দেয়। ওভেন যখন সাংয়ের পুরনো ড্রেসটি স্পর্শ করে তখন সে সাংয়ের বয়ফ্রেন্ডের সাথে কাটানো সকল স্মৃতিগুলো দেখতে পায়। সাংয়ের সম্পর্কে আরও জানতে সে সাংয়ের গায়ের কাপড়টি স্পর্শ করে। এতে সাং রেগে গিয়ে চলে যেতে চায়। তখন জয় তাকে বলে, আমার বসের খারাপ কোনো উদ্দেশ্য নেই, সে শুধু কাস্টমারের অতীত সম্পর্কে জানতে চায়, যার ফলে সবচেয়ে নিখুঁত কাপড় তৈরি করতে পারবে। এটা শুনেও সাং চলে যাচ্ছিল। তখনই ওভেন তার সামনে চলে আসে এবং বলে, তুমি এই কাপড় তৈরি করতে যাচ্ছ তোমার বয়ফ্রেন্ডের বিয়েতে পরার জন্য এবং এখন তুমি তাকে মারতে যাচ্ছ। সাং বলে, তুমি এসব কিভাবে জানলে? ওভেন বলে, আমরা আমাদের কাস্টমারের সকল প্রবলেম জানি, তুমি চাইলে আমরা তোমার প্রবলেমেরও সমাধান করতে পারি। তখন সাং তাদেরকে বলে যে কিভাবে তার বয়ফ্রেন্ড তাকে ধোঁকা দিয়েছে। সে আরও বলে তার কাপড়টি যেন সবচেয়ে ভালো হয়, সে শুধু তার বয়ফ্রেন্ডকে জেলাস ফিল করাতে চায়। ওভেন কাপড়টি তৈরির জন্য 3 দিন সময় চেয়ে নেয়। সাং যাওয়ার সময় জয়কে পিস্তল সম্পর্কে জিজ্ঞেস করে। এরপর 3 দিনের পরের সিন দেখানো হয়। সাংয়ের ড্রেস তৈরি হয়ে গিয়েছে। সে ড্রেসটি পরে এবং ওভেনকে বলে, আমি এটা পরে অনেক বেশি কনফিডেন্স পাচ্ছি। ওভেন বলে, যারা আমাদের সব থেকে ড্রেস তৈরি করে তারা সবাই তাদের হারানো কনফিডেন্স ফিরে পায় এবং তাদেরকে দেখতেও অনেক বেশি সুন্দর লাগে। এরপর সাং চলে যায়। তখনও জুই পিছনে তাকিয়ে দেখে পিস্তলটি সেখানে নেই। অন্যদিকে দেখা যায় সাং পিস্তল নিয়ে তার বয়ফ্রেন্ডের বিয়েতে এসেছে। সে যখন পার্টিতে আসে তখন তার বয়ফ্রেন্ডকে দেখে তার মন খারাপ হয়ে যায়।
এরপর সে ভুলবশত তার বয়ফ্রেন্ডের ফিয়ন্সের রুমে ঢুকে পড়ে। মেয়েটি সাংকে দেখে তার হবু হাজবেন্ডের ফ্রেন্ড মনে করে। যখন সাং তার বয়ফ্রেন্ডের সম্পর্কে সত্যিটা বলতে যাবে, তখনই ক্যামেরাম্যান এসে তাদের ফটোশ্যুটও করে। আর তখনই সাংয়ের এক্স বয়ফ্রেন্ড রুমে ঢুকে। অন্যদিকে জয় আর ওভেনও সাংকে ফলো করে এখানে আসে, কিন্তু তারা সাংকে খুঁজে পায় না। এরপর তারা তাকে পার্কে বসে কান্না করতে দেখে। তাকে পার্কে আসার কারণ জিজ্ঞেস করে। তখন ফ্ল্যাশব্যাকে দেখা যায় সাংয়ের বয়ফ্রেন্ড তাকে রুম থেকে বাইরে নিয়ে আসে এবং তাকে ধাক্কা দিয়ে বের করে দেয়। তার বয়ফ্রেন্ড তার সাথে চিট করেছে, কিন্তু এরপরও তার কোনো অনুশোচনা ছিল না। তখন ওভেন তাকে একটি ম্যাজিকের মাধ্যমে আবারও শপে নিয়ে আসে এবং বলে, তুমি আসলে প্রতিশোধ নিতে যাচ্ছ না, তুমি তোমার জীবন নতুন করে শুরু করতে যাচ্ছ। আর এটা তখনই করতে পারবে যখন তোমার বয়ফ্রেন্ডের কোনো ইমোশন তোমার কাছে থাকবে না। তখন দেখা যায় সাংয়ের পায়ে তার বয়ফ্রেন্ডের দেওয়া জুতো, তাই ওভেন তাকে এক জোড়া জুতো দেয়। সে ওই জুতো পরে আবারও তার বয়ফ্রেন্ডের বিয়েতে আসে। তার বয়ফ্রেন্ড তাকে বলে, তুমি এখানে কেন এসেছো, এবং তাকে ভিতরে নিয়ে যায়। তখন সাং তাকে ক্ষমা চাইতে বলে, কিন্তু সে ক্ষমা চায় না। তাই সাং পিস্তল বের করে। পিস্তলটা দেখে সে হেসে বলে, খেলনা পিস্তল দিয়ে ভয় দেখাতে যাচ্ছ? এই শুনে সাং লাইট এবং টেবিলে থাকা গ্লাসে ফায়ার করে। সে ভয়ে চিৎকার শুরু করে এবং সাংয়ের কাছে ক্ষমা চায়। এতে সাং খুশি হয়ে সেখান থেকে চলে আসে। এরপর সবাই সেই রুমে চলে আসে। ছেলেটি বলে, ওই পাগল মেয়েটি আমাকে মেরে ফেলতে চাইছিল, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করে না, কারণ রুমের সবকিছু আগের মতোই গোছালো ছিল। এরপর জয় ওভেনকে বলে, কেউ যদি গুলি খেয়ে মারা যায় তাহলে কি সে স্বর্গে যাবে? তখন ওভেন পিস্তলটি দিয়ে তার দিকে ফায়ার করে, আর আমরা বুঝতে পারি সেই পিস্তলটা ছিল একটি ওয়াটার গান। কিন্তু ওভেনের জাদুর সাহায্যে সাং সেটা দিয়ে গুলি করতে পেরেছিল। অন্যদিকে তাদের শপে সাংয়ের কাপড় দল থেকে অদৃশ্য হয়ে যায়, অর্থাৎ সাংয়ের সমস্যার সমাধান হয়ে গিয়েছে। পরদিন ওভেন ও জয় কাজ করছিল। তখন সাং তাদের শপে আসে। ওভেন জিজ্ঞেস করে, তোমার সমস্যার সমাধান হয়ে গিয়েছে, তাহলে তুমি আবারও কেন এসেছো? সে বলে, আমি কি এখানে পার্ট টাইম কাজ করতে পারি? এর বেশ কিছুদিন কেটে যায়। আমরা লিংজু নামের একজনকে দেখতে পাই, যে তার গার্লফ্রেন্ড অ্যানির জন্য ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়েছিল। তখন লিংজুর সামনে অ্যানি আসে। সে তাকে কল করে, কিন্তু অ্যানি তার কল রিসিভ করে না এবং অন্য আরেকটা ছেলের সাথে কথা বলতে থাকে, যা দেখে লিংজুর মন খারাপ হয়ে যায়। অন্যদিকে সাংকে কাজ করতে দেখা যায়, কিন্তু সে কাজের পরিবর্তে জয়কে প্রশ্ন করে যাচ্ছিল। তখনই শপে লিংজু আসে, যে জিজ্ঞেস করে, এখানে কি ড্রেস তৈরি করা হয়? সাং বলে, অবশ্যই। আপনি মাপের জন্য পুরনো ড্রেস এনেছেন? তখন লিংজু তাকে একটি ড্রেস দেয়। সাং সেটা দেখে বলে, এই কাপড় তো মেয়েদের। সে বলে, আমি আমার গার্লফ্রেন্ডের জন্য ড্রেস তৈরি করতে চাই। এরপর জয় সেই ড্রেসটি দলে পরিয়ে দেয়। ওভেন যখন ড্রেসে স্পর্শ করে, তখন ফ্ল্যাশব্যাকে দেখে লিংজুর গার্লফ্রেন্ড এনি রুমে বসে কান্না করছে। তারপর এনি লিংজুর বাড়িতে আসে, কিন্তু লিংজু দরজা খুলে না, তাই সে লিংজুর দেওয়া ড্রেসটি ফেলে চলে যায়। এটা দেখে ওভেন লিংজুকে বলে, তোমাদের তো রিলেশনই নেই। সাং বলে, রিলেশন না থাকলে কেন সে গিফট করতে যাবে? লিংজু বলে, ওভেন একদম ঠিকই বলেছে। এই বলে সে তার এবং এনি সম্পর্কে বলতে শুরু করে। তারা একসাথে অনেক সুখে ছিল। লিংজু জবের জন্য অন্য সব জায়গা থেকে রিজেক্ট হয়ে যাচ্ছিল, আর এনি একটি কোম্পানিতে জব পেয়ে যায়। অ্যানি তাকে বলে, তুমি তাড়াতাড়ি ভালো জব পেয়ে যাবে। যখন সে ফোন চেক করে, সে আবারও রিজেক্ট হয়ে গিয়েছিল। সে মনে মনে বলে, এভাবে বারবার রিজেক্ট হতে থাকলে একদিন এনিও আমাকে ছেড়ে চলে যাবে। তখনই ওভেন তাকে থামিয়ে দিয়ে বলে, এইসব তোমার অজুহাত তাকে ছাড়ার জন্য, আর আমি তোমার কোনো ড্রেস তৈরি করতে পারবো না। সাং রেগে বলে, কেন পারবে না? তুমি কি তার ফিলিংস দেখতে পারছো না? ওভেন বলে, তুমি একজন দেবতার সাথে এভাবে কথা বলতে পারো না। সাং বলে, তুমি কখনোই মানুষের ফিলিংস বুঝবে না, আর স্বর্গেও ফিরে যেতে পারবে না। এই বলে সে চলে যায়। বাড়ি ফেরার পথে সে রাস্তায় পড়ে যায়। তখনই জয় এসে তার দিকে হাত বাড়িয়ে দেয় এবং তার পায়ের ক্ষততে ব্যান্ডেজ করে দেয়। জয় তাকে বলে, বসের ব্যবহার আজকে অনেক খারাপ ছিল, কিন্তু মোটেও সে এরকম নয়। সাং বলে, আমাদের উচিত লিংজুকে সাহায্য করা, কারণ সে সত্যিই তার গার্লফ্রেন্ডকে ভালোবাসে। জয় বলে, লিংজুর কাপড় পেলে হয়তো তাকে সাহায্য করা যাবে। পরবর্তী সিনে জয় ও সাংকে লিংজুর বাড়িতে দেখানো হয়। তখন লিংজু প্যাকিং করছিল। সাং লিংজুর দুটো কাপড় আলাদা করে রাখা দেখে জিজ্ঞেস করে, এগুলো কেন প্যাক করছো না? সে বলে, এগুলো আমার গার্লফ্রেন্ডের দেওয়া উপহার, তাই রেখে যাও ভাবছি। সাং তার কাপড়গুলো হাতে নিয়ে বলে, তোমাকে আর ব্রেকআপ করতে হবে না, আমরা এই কাপড়গুলো শপে নিয়ে যাচ্ছি।
আর আমাদের বস সবকিছু ঠিক করে দিবে। কিন্তু লিংজু তাকে মানা করে। অন্যদিকে ওভেনকে দেখা যায় সে তার স্বপ্ন থেকে জয় এবং সাংকে এসব করতে দেখছিল। রাতে লিংজু সেই ড্রেস পরে শুয়েছিল। হঠাৎ জেগে দেখে সে ওভেনের টেইলার শপে চলে এসেছে। লিংজু ওভেনকে জিজ্ঞেস করে, আমি কি স্বপ্ন দেখছি? ওভেন তাকে বলে, তুমি তোমার মূল্যবান স্মৃতিগুলো ভুলে গিয়েছো, কিন্তু তোমার কাপড় কিছুই ভুলেনি। এরপর সে লিংজুকে তার এবং অ্যানির কয়েকটা ভালো মুহূর্তের ছবি দেখায়। লিংজু তার ভুল বুঝতে পারে এবং দৌড়ে অ্যানির কাছে চলে যায়। তাকে বলে, সবকিছু আমার জন্য হয়েছে, আমাকে ক্ষমা করে দিও। অ্যানি বলে সবকিছু শেষ হয়ে গিয়েছে। এই বলে সে দরজা বন্ধ করে দেয়। লিংজু বলে, আমি ভয়ে ছিলাম। আমি মনে করেছিলাম তুমি অফিসে অন্য কাউকে ভালোবাসো, তাই তোমার কাছ থেকে দূরে চলে যেতে চেয়েছিলাম। কিন্তু এখনো বুঝতে পারছি আমি ভুল করেছি এবং আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি। এই বলে সে কান্না শুরু করে। তখনই অ্যানি দরজা খোলে এবং তাকে জড়িয়ে ধরে। অন্যদিকে টেইলার শপে দেখা যায় লিংজুর কাপড়টি অদৃশ্য হয়ে যাচ্ছে, অর্থাৎ তারও সমস্যা সমাধান হয়ে গিয়েছে। পরবর্তী সিনে ক্রিসমাস ডে দেখানো হয়। লিংজু ও তার গার্লফ্রেন্ড একসাথে ওভেনকে ধন্যবাদ দিয়ে চলে যায়। পরের দিন ওভেনের কাছে সাং একটি কাপড়ের ডিজাইন দেখাতে আসে। সে বলে এটি অনেক পুরাতন ডিজাইন। তখন সাং তার কাপড়ে সুতো লাগানো দেখে সেটা ছাড়িয়ে দিতে যায়, আর এটা করতে গিয়ে সে ওভেনের একদম কাছে চলে গিয়েছিল। তখনই জয় শপে ঢুকে পড়ে। সে তাদেরকে এমন অবস্থায় দেখে রেগে গিয়ে ওভেনকে বলে, আমি 1000 বছর ধরে স্বর্গ ও পৃথিবীতে তোমার সেবা করে আসছি, কিন্তু শেষ পর্যন্ত একটি মানুষ তোমার মন চুরি করে নিল। ওভেন তাকে বলে, তুমি ভুল বুঝছো, এরকম কিছুই হয়নি। জয় বলে, আমি এখান থেকে চলে যাচ্ছি। তারপর সে চলে যেতে শুরু করে। তখন একজন মহিলা এসে বলে, এটা কি টেইলার শপ? আমার এখানে রিজার্ভেশন ছিল। জয় তার দিকে তাকিয়ে অবাক হয়ে বলে, আপনি কি যিশু? যিশু নাম শুনে সাঙ্গ দৌড়ে আসে, বলে, আমাদের এই ছোট্ট শপে আপনি কিভাবে আসলেন? যিশু বলে, আমি শুনেছি এখানে অনেক ভালো কাপড় তৈরি হয়, তাই আমি একটি ড্রেস তৈরি করতে চাই। জয় বলে, আপনি ঠিকই শুনেছেন। তখনই ওভেন বলে, কে এই যিশু? সাঙ্গ বলে, তুমি যদি যিশুর নাম না শুনে থাকো তাহলে তুমি কোরিয়ান নও। সে ছোট্ট থেকে অ্যাক্টিং করছে এবং বর্তমানে সে খুবই জনপ্রিয় একজন অভিনেত্রী। জয় বলে, আমার মনে হয় স্বর্গেও তার মতো এত সুন্দরী কেউ নেই। সে স্বর্গের রানীদের থেকেও সুন্দরী। ওভেন জয়কে বলে, তুমি চলে যেতে চেয়েছিলে, তাহলে এখানে কি করছো? সে বলে, আমি এই কাজটি করেই চলে যাব। এরপর যিশুর পুরনো ড্রেস ডলে পরানো হয়। ওভেন যিশুর কাপড় স্পর্শ করে বুঝতে পারে যিশুর পরবর্তী মুভিটি হচ্ছে একটি 18+ অ্যাডাল্ট ফিল্ম। কিন্তু যিশুর বেস্ট ফ্রেন্ড তাকে ভালো মুভির জন্য অফার করেছিল, কিন্তু যিশু সেই অফার রিজেক্ট করে অ্যাডাল্ট ফিল্মের জন্য সাইন করেছে। ওভেন যিশুকে জিজ্ঞেস করে, তাহলে এই মুভি কেন করছো? এরপর যিশু তার সমস্যাগুলো বলে। সে তার পরবর্তী মুভি নিজের ইচ্ছেতে করছে না। সেই মুভির গল্প তার কাছে ভালো লাগেনি, তাকে অ্যাডাল্ট সিন করতে হবে। সেই ডিরেক্টর তাকে বলেছে তার মুভিতে কাজ না করলে সে যিশুর কেরিয়ার ধ্বংস করে দিবে। কিন্তু যিশুর বেস্ট ফ্রেন্ড বর্তমানে একজন মুভি প্রডিউসার। সে যিশুকে ভালো মুভিতে কাজ করার জন্য অফার দিয়েছে। এখন যিশু ওই ডিরেক্টরের ভয়ে তার বান্ধবীর অফার গ্রহণ করতে পারছে না। সে আরও বলে, প্রথমবার যখন ইন্টারভিউ দিতে গিয়েছিল তখন তার ট্যালেন্টের প্রশংসা কেউ করে না, বরং তার চেহারা এবং বডি ফিটনেস নিয়েই কথা বলা হয়। সে ওভেনকে জিজ্ঞেস করে, আমার জন্য কি ড্রেস তৈরি করতে পারবে? ওভেন বলে, আমরা যে সকল ড্রেস তৈরি করি সেগুলোতে ম্যাজিক্যালভাবে সেই ইমোশনগুলো বিদ্যমান থাকে, যে ইমোশনগুলো সেই ব্যক্তির প্রয়োজন। তুমি 3 দিন পর এসে ড্রেস নিয়ে যেও। 3 দিন পর যিশু তার ড্রেস পরে এবং ওভেনকে বলে, আমি এই ড্রেস পরে অনেক কনফিডেন্স পাচ্ছি। ওভেন বলে, এটাই আমাদের তৈরি কাপড়ের গুণ। এরপর যিশু একটি থিয়েটারে চলে আসে, যেখানে যিশুরা ছোট বাচ্চাদের অডিশন নিয়ে থাকে। ওইদিকে ওভেন জয়কে তার একটি কাজ করে দিতে বলে। যিশু যখন অডিশন দিতে আসে সেখানে এসে জয়কে দেখে অবাক হয়ে যায়। জয় ছিল সেই ডিরেক্টরের অ্যাসিস্ট্যান্ট। কিছুক্ষণ পর যিশু তার ছোটবেলার যিশুকে দেখতে পায়, যখন সে প্রথমবারের মতো অডিশন দিতে এসেছিল, অর্থাৎ ওভেন ম্যাজিকের সাহায্যে এসব কিছু করছে। সেখানে ছোট্ট যিশু অসাধারণ পারফর্ম করে। তার অসাধারণ পারফর্ম দেখে বড় যিশু ইমোশনাল হয়ে যায় এবং ছোট্ট যিশুকে বলে, তুমি অনেক বড় হবে, বড় হয়ে কাউকে ভয় পাবে না, সব সময় নিজের সিদ্ধান্তকেই প্রাধান্য দিবে এবং তোমার বেস্ট ফ্রেন্ডের সাথে ভালো সম্পর্ক রাখবে। তখন ছোট্ট যিশু বলে তার বেস্ট ফ্রেন্ড তার সাথেই এসেছে। বড় যিশু তার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। তাদেরকে একসাথে দেখে আবারও সে ইমোশনাল হয়ে পড়ে
এসব কিছুর জন্য সে জয়কে ধন্যবাদ জানায়। এরপর যিশু তার ডিরেক্টরকে ফোন করে বলে সে তার সাথে কাজ করবে না। এতে সেই ডিরেক্টর রেগে গিয়ে মিডিয়াতে যিশুর নামে অপপ্রচার চালানোর সিদ্ধান্ত নেয়। তখনই ওভেন সেখানে চলে আসে এবং ম্যাজিকের সাহায্যে তাকে ভয় দেখিয়ে বলে যেন সে যিশুর লাইফে ইন্টারফেয়ার না করে। অন্যদিকে যিশু তার বেস্ট ফ্রেন্ডের অফিসে আসে। যিশু তাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। দেখা যায় ওভেনের সব থেকে যিশুর কাপড়টি অদৃশ্য হয়ে যাচ্ছে, অর্থাৎ যিশুর প্রবলেমগুলো সলভ হয়ে গিয়েছে। পরবর্তী সিনে ওভেন, জয় এবং সাং কাজ করছিল। তখন সাংয়ের কল আসে, তাই সে ওভেনের কাছ থেকে ছুটি নিতে যায়। তখন ওভেন বলে এখন যাওয়া যাবে না, এখনো আমাদের অনেক কাজ জমে আছে। তখন জয় বলে আমরা আরেকটি কাজ করলে স্বর্গে ফিরে যেতে পারবো। যা শুনে সে অনেক বেশি অবাক হয়, কারণ এই বিষয়ে ওভেন তাকে কিচ্ছু বলেনি। এরপর তাকে রেল স্টেশনে দেখানো হয়। সে জানতে পারে তার মা তাদের শপে এসেছে। এই শুনে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ সে তার মাকে বলেছিল সে একটি কোম্পানিতে ইন্টার্ন হিসেবে কাজ করছে। সে শপে এসে দেখে তার মা ওভেনের সাথে গল্প করছে। সাং জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসেছো? তার মা বলে তুমি নিশ্চয়ই ভুলে গিয়েছো যে কয়েকদিন পরে আমার জন্মদিন, সেই জন্য ড্রেস তৈরি করতে এসেছি। জয় সাংকে বলে আমরা অনেক বেশি খুশি, কারণ আমাদের শেষ ড্রেসটি হবে তোমার মায়ের জন্য। সাংয়ের মা তাকে বলে আমাকে মিথ্যে কেন বলেছিলে যে তুমি একটি কোম্পানিতে জব করো, আর এই বুড়ো বয়সে তুমি টেইলারিং কেন শিখছো? এই শুনে সাং তার মাকে টেনে বাইরে নিয়ে আসে। তখন ভুলবশত তার মায়ের স্কার্ফটি সেখানেই থেকে যায়। সে তার মাকে বলে তুমি কেন তাদের সামনে আমার বয়সের কথা বলছো, এবং তার মায়ের সাথে ঝগড়া শুরু করে। তার মা রেগে গিয়ে তার বোনের বাড়িতে চলে যায়। পরের দিন সাংয়ের মাকে তার বোন জিজ্ঞেস করে তুমি কি সাংকে সবকিছু জানিয়ে দিয়েছো? সে বলে ওই বিষয়ে তাকে কখনোই বলা যাবে না, কারণ সাং সেটা মেনে নিতে পারবে না। অন্যদিকে ওভেনকে দেখা যায় যে সাংয়ের মায়ের স্কার্ফ স্পর্শ করে বুঝতে পারে সাং ও তার মায়ের সম্পর্ক ভালো যাচ্ছে না। তখনই তার সামনে স্বর্গের রানী উপস্থিত হয়। সে ওভেনকে বলে তুমি একদম মানুষের মতো হয়ে যাচ্ছ, নিশ্চয়ই মনে আছে এই মুন নাইটের মধ্যেই তোমার লাস্ট কাপড়টি তৈরি করতে হবে, না হলে তুমি আর স্বর্গে ফিরতে পারবে না। এই বলে সে চলে যায়। এরপর সাং শপে আসে, কিন্তু সে খুব আপসেট ছিল, কারণ ওভেন ও জয় কয়েকদিনের মধ্যেই চলে যাবে। ওভেন তাকে জিজ্ঞেস করে তার মন খারাপ কেন, কিন্তু সে কিছু না বলেই কাজ শুরু করে। সে বলে তুমি কি সত্যিই চলে যাচ্ছ? তোমার প্ল্যান ছিল আমাকে না বলেই চলে যাওয়া, তাই না? আর হ্যাঁ, এখানে কাজ করতে আমার অনেক বেশি ভালো লাগতো, এর থেকে বেশি কিছু নয়। এই বলে সে চলে যেতে চাইলে ওভেন তাকে থামিয়ে দিয়ে বলে আমি এই পৃথিবীর না, আমাকে চলে যেতেই হবে। আমি তোমার মায়ের কাপড় তৈরি করতে চাই, তাই আমাকে তোমার ও তোমার মায়ের মধ্যেকার রিলেশন সম্পর্কে জানতে হবে। তখন সাং বলতে শুরু করে যে আমার মা একজন অ্যাথলিট ছিলেন, আমাদের বাড়িতে অনেক ট্রফি ছিল। আমার মা যখন ন্যাশনাল পর্যায়ে খেলার সুযোগ পায় ঠিক তখন জানতে পারে সে প্রেগনেন্ট, তাই সে খেলা ছেড়ে দেয়। সে তার স্বপ্ন ছেড়ে দেয় আমার জন্য। এরপর একদিন প্রথমবার আমি মাকে কান্না করতে দেখি, আর এরপর থেকে আমি সবকিছুর জন্য নিজেকেই অপরাধী মনে করি, কারণ আমি না থাকলে হয়তো আমার মা একজন ফেমাস অ্যাথলিট হতেন। এসব বলে সাং কান্না করতে থাকে। তখন ওভেন তার চোখ মুছে দেয়। সাং বলে আমি তোমার মায়ের জন্য সব থেকে ভালো ড্রেস তৈরি করতে চাই। এরপর রাতে সাংকে শপে দেখানো হয়। ওভেন বলে তোমার মায়ের ড্রেস আজ তুমি স্পর্শ করো। সে যখন ড্রেসটি স্পর্শ করে তখন সে অনুভব করে তার মায়ের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো, আর এইসব সে ওভেনকে বলছিল। ওভেন বলে তুমি কেন তোমার মায়ের সাথে সবকিছু শেয়ার করো না? পরবর্তী সিনে দেখানো হয় তারা তিনজন একসাথে সাংয়ের মায়ের কাপড় ডিজাইন করছে। এরপর জয় সাংকে বলে ড্রেসটা তৈরি হয়ে গেলেই আমাকে চলে যেতে হবে, আমি তোমাকে খুব মিস করব। এই বলে সে সাংকে একটি ব্রোঞ্জ পিন উপহার দেয়। এতে সাং ভীষণ খুশি হলেও কিছুক্ষণ পরে তার মুড অফ হয়ে যায়, কারণ ড্রেসটা তৈরি হয়ে গেলেই ওভেনও চলে যাবে। এর পরদিন সাংয়ের মায়ের ড্রেসটি তৈরি হয়ে যায়। সেই ড্রেসটি পরে সে অনেক বেশি খুশি হয় এবং ওভেনকে ধন্যবাদ জানায়। ওভেনও তাকে কাপড়ের সাথে একটি ব্রোঞ্জ পিন উপহার দেয়, বলে এটা আপনার মেয়ে তৈরি করেছে। এই শুনে সে খুব খুশি হয়। এরপর সাং তার মাকে নিয়ে তার বাড়িতে চলে আসে। তার মা শুধু আয়নায় নিজেকে দেখছিল। তখন প্রথমবার সাং তার মায়ের কাছে ক্ষমা চায়। তার মা বলে কেন সরি বলছো? সে বলে সবকিছুর জন্য। আমার জন্য তুমি নিজের স্বপ্ন পূরণ করতে পারোনি, কিন্তু আমি তোমার উপযুক্ত মেয়েও হতে পারিনি। এসব বলে সে কান্না করছিল। তার মা বলে তুমি ভুল ভাবছো, যখন আমি জানতে পেরেছি আমি প্রেগনেন্ট তখন ঠিকই আমার মন খারাপ হয়েছিল,
তবে যখন তোমাকে প্রথমবার দেখি তখন আমি অনেক বেশি খুশি হয়েছিলাম। তোমাকে নিয়ে আমি সবসময় গর্ব করি। সে আরও বলে, তোমাকে একটা বিষয় জানানো ছিল। আসলে আমার হার্টে কিছু প্রবলেম হয়েছে, তাই ডাক্তার আমাকে সার্জারি করতে বলেছে। সাং বলে, আমাকে আগে কেন বলনি? তার মা বলে, তুমি এভাবে কান্না করবে তাই বলিনি। এরপর তারা একে অপরকে জড়িয়ে ধরে। অন্যদিকে দেখা যায় টেইলার সব থেকে সাংয়ের মায়ের ড্রেসটিও অদৃশ্য হয়ে যাচ্ছে, অর্থাৎ তারও সমস্যার সমাধান হয়ে গিয়েছে। এর মানে জয় এবং ওভেনের শর্ত পূরণ হয়েছে। তখন জয় এসে ওভেনের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। এরপর স্বর্গের রানী ওভেনের কাছে আসে এবং তাকে স্বর্গে ফিরে যেতে বলে, কিন্তু ওভেন সিদ্ধান্ত নেয় সে স্বর্গে ফিরে যাবে না, সে সাংয়ের জন্য এখানেই থাকবে। রানী বলে, পৃথিবীতে তোমাকে মানুষের মতো থাকতে হবে, তাই তোমার জাদুকরী সমস্ত শক্তি তোমার কাছ থেকে নিয়ে গেলাম। এরপর সাং শপে এসে ওভেনকে জড়িয়ে ধরে এবং তাকে ধন্যবাদ জানায় পৃথিবীতে থেকে যাওয়ার জন্য এবং তার মায়ের সাথে সম্পর্ক ঠিক করে দেওয়ার জন্য। তখনই জয় দৌড়ে এসে বলে, আমিও পৃথিবীতে থেকে যাব, কিন্তু ওভেন তাকে চুপ করে থাকতে বলে, কারণ সাংয়ের ডিস্টার্ব হবে তাই। জয় চুপচাপ ঘর থেকে চলে যায়। এরপর থেকে তারা তিনজন স্বাভাবিকভাবে তাদের সব পরিচালনা করতে থাকে। আর এখানেই হ্যান্ডমেড লাভ মুভিটির সমাপ্তি ঘটে।